নবম শ্রেণীর ছাত্রীরা আমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে মোলের ধারণা চ্যাপ্টার থেকে আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা মোলের ধারণা চ্যাপ্টারটি শুরু করেছিলাম। কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম, যেমন পরমাণু, অণু, যেগুলি তোমরা আগেই জানো, সেই সম্পর্কে আমরা আবার কিছু পুনরালোচনা করে নিয়েছি। তারপর অণুর ভাগ, যেমন মৌলিক অণু, যৌগিক অণু, মৌলিক অণুর বিভিন্ন ধরনের পারমাণবিকতা, যৌগিক অণু। আজ আমরা যে বিষয়টি শুরু করব সেটি হলো পারমাণবিক ভর। আজকে আমরা প্রথমে পারমাণবিক ভর সম্পর্কে আলোচনা করব। এর আগে তোমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটি পড়েছো। সেখানে তোমরা জানতে পেরেছো যে পরমাণু খুব ক্ষুদ্র, খালি চোখে তো দেখা সম্ভবই নয়। পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। এবার তাহলে এই এত ক্ষুদ্র পরমাণুর ভর আমরা কিভাবে মাপতে পারি? সাধারণ দাঁড়িপাল্লায় তো তা মাপা সম্ভব নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে তো আমরা দাঁড়িপাল্লার একদিকের পাল্লায় পরমাণুকে বসিয়ে দিয়ে অন্যদিকে উপযুক্ত বাটখারা চাপিয়ে দিয়ে ভর মেপে নিতে পারতাম। কিন্তু তোমরা জানো সেটি কোনোভাবেই সম্ভব নয়। পরমাণু এতই ক্ষুদ্র যে তাকে মাপার মতো উপযুক্ত বাটখারা পাওয়া কখনো সম্ভবই নয়, যেহেতু পরমাণু জিনিসটি চোখেই দেখা যায় না। তাই আমরা পরমাণুকে কিভাবে মাপতে পারি? পরমাণুর ভর মাপার জন্য আমাদের তুলনামূলক রাশির দরকার। পরমাণু এতই ছোট যে একটি পেনের ডগায় লক্ষ লক্ষ পরমাণু এঁটে যাবে। বুঝতে পারছো তাহলে পরমাণু কত ছোট? তাই এত ক্ষুদ্র জিনিসটির ভর মাপার জন্য আমাদের কোনো তুলনামূলক রাশি দরকার। কিরকম হতে পারে ব্যাপারটা? মানে ধরো কোনো পরমাণুর ভরকে মাপতে হলে কোনো একটা পরমাণুকে কোনো একটা পরমাণুর ভরকে নির্দিষ্ট ভর ধরে তার সাপেক্ষে আমাদের পরমাণুর ভর মাপতে হবে। এখন দেখো, তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুর ভর সব থেকে ক্ষুদ্র। তাই কি করা হয়? হাইড্রোজেন পরমাণুর ভরকে নির্দিষ্ট ভর হিসেবে ধরা হয়, তার সাপেক্ষে কোনো পরমাণুর ভর কত গুণ বেশি ভারী সেটা নির্ণয় করা হয়। অর্থাৎ কি না, হাইড্রোজেন পরমাণুর ভরকে 1 ধরা হয়, 1 তার সাপেক্ষে কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকেই পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলা হয়। তাহলে ব্যাপারটা কি হলো? মৌলের পারমাণবিক ভর জিনিসটা কি? মৌলের পারমাণবিক ভর সেটা হলো হাইড্রোজেন মানে H1 পরমাণুর ভর যত, সেটাকে 1 ধরা হচ্ছে। তার তুলনায় যে পরমাণুর ভর আমরা মাপতে চাই সেই মৌলের একটি পরমাণুর ভর যত গুণ বেশি ভারী তাকেই ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়ে থাকে। কি হলো ব্যাপারটা? হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে 1 ধরে এই পরমাণুর তুলনায়, মানে ওই হাইড্রোজেন পরমাণুর তুলনায় অন্য যে মৌলের পরমাণুর ভর আমরা মাপবো সেটি তুলনামূলক যত গুণ বেশি ভারী তাকে বলা হচ্ছে মৌলের পারমাণবিক ভর। একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরো সোডিয়াম পরমাণুর ভর 23। তার অর্থ কি? তার অর্থ হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে 1 ধরলে তার তুলনায় সোডিয়াম পরমাণুর ভর 23 গুণ বেশি ভারী। মানে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1 হলে সোডিয়ামের একটি পরমাণুর ভর তার থেকে 23 গুণ বেশি ভারী। তাই এই 23 গুণ বেশি ভারী হওয়ার জন্য সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এবার এক্ষেত্রে আমরা হাইড্রোজেন পরমাণুর ভরকে নির্দিষ্ট ধরে বা প্রামাণ্য ধরে নিয়ে
পারমাণবিক ভর নির্ণয় করছি বলে এইভাবে পারমাণবিক ভর নির্ণয় করার ব্যাপারটাকে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর বলা হয়। একইভাবে কিন্তু আমরা কার্বন স্কেলেও কোনো মৌলের পারমাণবিক ভর মাপতে পারি। কিরকম ব্যাপারটা? কার্বন স্কেল যখন হবে, কার্বনের একটি C12 পরমাণু মানে 6C12 পরমাণুর ভরকে ধরে নিয়ে তার সেই একটি 6C12 পরমাণুর ভরের 1/12 অংশ, মানে একটি কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ, তার তুলনায় আমরা যে মৌলের পারমাণবিক ভর মাপবো তার একটি পরমাণুর ভর যত গুণ, সেই তুলনামূলক রাশিটি হলো মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ সেটাকে আমরা এভাবেও বলতে পারি যে মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর তাকে ভাগ একটি 6C12 পরমাণুর ভর তাকে গুণ 1/12। কেন 1/12? কারণ একটি 6C12 পরমাণুর ভরের 1/12 অংশ, তাই 1/12টাকে আমরা গুণ হিসাবে ওপরে দিয়ে দিলাম। তাই কার্বন স্কেলে মৌলের পারমাণবিক ভর কিভাবে বের করব? একটি 6C12 পরমাণুর ভরের মানে একটি কার্বন 12 পরমাণুর ভর যত, তার 1/12 অংশের তুলনায় যার পারমাণবিক ভর মাপব সেই মৌলের একটি পরমাণুর ভর যত গুণ বেশি ভারী, সেই সংখ্যাটি হলো বা সেই অনুপাতটি হলো ওই মৌলের পারমাণবিক ভর। কিছু উদাহরণ বলছি, যেমন কার্বন স্কেলে হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, হিলিয়ামের 4, কার্বনের 12, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, সোডিয়ামের 23, সালফারের 32, ক্লোরিনের 35.5। আমি সামান্য কয়েকটি এখানে বললাম, এরকম প্রতিটি পরমাণুরই হাইড্রোজেন স্কেল অনুযায়ী বা কার্বন স্কেল অনুযায়ী পারমাণবিক ভর গুলো এভাবে নির্ণয় করা যায়। এইগুলো তোমরা পরবর্তীতে আরো বিভিন্ন জিনিস জানতে, আলোচনা করতে এবং অঙ্ক করতে ভৌতবিজ্ঞানে খুব কাজে লাগবে। এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো, হাইড্রোজেন স্কেলেই হোক চাই কার্বন স্কেলেই হোক, আমরা যে পারমাণবিক ভর সম্পর্কে আলোচনা করলাম সেটি সবসময়ই দুটো রাশির অনুপাত। যে মৌলের পারমাণবিক ভর তার সাথে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের অনুপাত, বা কার্বন স্কেলে হলে যে মৌলের পারমাণবিক ভর বের করব তার একটি পরমাণুর সাথে কার্বন 12 পরমাণুর 12/1 অংশ ভরের অনুপাত। যেটাই হোক না কেন, হাইড্রোজেন স্কেলেই হোক কার্বন স্কেলেই হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু পরমাণুর ভরের অনুপাত। তাই যেহেতু দুটি একই রাশি, দুটি ক্ষেত্রেই পরমাণুর ভর, তাই তাদের এককও এক। তাই স্বাভাবিক নিয়মে যখন আমরা পারমাণবিক ভর বলবো শুধু সংখ্যা বলবো, যেমন এখানে সোডিয়ামের পারমাণবিক ভর আমি 23 লিখেছি, বা এখানে আরো বিভিন্ন যেসব পারমাণবিক ভরগুলি লিখেছি সব শুধু সংখ্যা লিখেছি। কারণ কি, দুটো একই জাতীয় রাশি অর্থাৎ দুটি পরমাণুর ভরের অনুপাত হয়, দুই ক্ষেত্রেই গ্রাম বা কিলোগ্রাম, প্রশ্নে গ্রামই ধরো, দু ক্ষেত্রেই গ্রাম, তাই এককটা সবসময় কেটে যাবে, ওপরে নিচে একই একক হওয়াতে কেটে যাবে। তাই পারমাণবিক ভর সবসময় শুধু সংখ্যা হবে, অর্থাৎ একক বিহীন রাশি হবে। তোমরা মনে করে দেখো, এবছরে আমরা প্রথম চ্যাপ্টার পরিমাপের পদ্ধতি চ্যাপ্টারেও পড়েছি যে একক বিহীন রাশির উদাহরণ পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আণবিক ভর। এই আণবিক ভর জিনিসটা কি? কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 বা 6C12 বা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের চেয়ে যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌল বা যৌগের আণবিক ভর বলা হয়। তাহলে আণবিক ভরটা কি হলো? একটি
কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, তার তুলনায় যে মৌলের বা যৌগের অণুর আমরা আণবিক ভর নির্ণয় করতে চাই, সেই মৌল বা যৌগের একটি অণুর ভর যত গুণ বেশি ভারী, সেই অনুপাতটি বা সেই সংখ্যাটি হলো মৌলটি বা যৌগটির অণুর আণবিক ভর। পারমাণবিক ভরের মতো একইভাবে আণবিক ভরও কিন্তু এককবিহীন রাশি, যেহেতু এক্ষেত্রেও একটি কার্বন 12 পরমাণুর ভর আর যে মৌল বা যৌগের অণুর আণবিক ভর বের করব তার একটি অণুর ভর, দুটো ভরের অনুপাত, তাই এক্ষেত্রে দুজনের একক একই হওয়াতে একক কেটে গিয়ে আণবিক ভরও পারমাণবিক ভরের মতো একইভাবে এককবিহীন রাশি। এবার আমরা আলোচনা করব কিভাবে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি। কোনো মৌলের বা যৌগের অণুর পরমাণুগুলির যদি পারমাণবিক ভর আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আণবিক ভর নির্ণয় করতে পারবো অঙ্ক কষে সাধারণ হিসাবের মাধ্যমে। প্রথমে আমরা কয়েকটি মৌলিক পদার্থের অণুর আণবিক ভর বের করি। যেমন প্রথমে আমরা নিয়েছি অক্সিজেন অণু অর্থাৎ O2। তোমরা জানো, একটু আগেই আমরা আলোচনা করেছি যে অক্সিজেনের ও পরমাণুর পারমাণবিক ভর 16। তাহলে O2-র মধ্যে দুটি অক্সিজেন পরমাণু আছে, তাই 16 × 2, দুটি পরমাণুর জন্য 2 দিয়ে গুণ করেছি, 16 × 2 32। তাহলে অক্সিজেনের একটি অণুর আণবিক ভর কত, 32 আণবিক ভর বা আণবিক গুরুত্ব। একইভাবে নাইট্রোজেনের পরমাণুর পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর একটু আগে আমরা আলোচনা করেছি 14 বা 14। একটি অণুতে দুটি পরমাণু থাকাতে 14 × 2 = 28। 28 নাইট্রোজেনের একটি অণুর আণবিক ভর বা আণবিক গুরুত্ব। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের একটি পরমাণুর পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 35.5। একটি ক্লোরিন অণুতে দুটি পরমাণু আছে, তাই 2 দিয়ে গুণ করেছি, গুণ করাতে 71, অর্থাৎ ক্লোরিনের একটি অণুর আণবিক ভর 71। এবার আমরা কিছু যৌগিক পদার্থে চলে আসব। প্রথমে নিয়েছি H2O, এতে দুটি জলের হাইড্রোজেনের পরমাণু আর একটি অক্সিজেনের পরমাণু আছে। দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাই 1 × 2, যোগ অক্সিজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর 16, তাই যোগ 16 = 18, অর্থাৎ জলের একটি অণুর আণবিক ভর 18। তারপর NH3 বা অ্যামোনিয়া নিয়েছি। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 যোগ হাইড্রোজেনের 1, 3টি পরমাণু আছে বলে 1 × 3, 14 যোগ 3 17, অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর 17। তারপর CH4 বা মিথেন নিয়েছি। মিথেনের ক্ষেত্রে কার্বনের একটি পরমাণুর পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর 12 যোগ 4টি হাইড্রোজেন পরমাণু থাকায় পারমাণবিক ভর হাইড্রোজেনের 1 × 4 মোট 16, অর্থাৎ মিথেনের একটি অণুর আণবিক ভর 16। তারপর কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। একইভাবে কার্বনের জন্য পারমাণবিক ভর 12 যোগ দুটি অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেনের পারমাণবিক ভর 16 × 2, দুটি পরমাণু থাকাতে টোটালে 44 বা 44, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের একটি অণুর আণবিক ভর 44। একইভাবে আমি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্রত্যেকের পরমাণুগুলির পারমাণবিক ভরগুলো বসিয়ে বসিয়ে যতগুলি পরমাণু আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে শেষে যোগ করে বের করেছি নাইট্রিক অ্যাসিডের একটি অণুর আণবিক ভর 63, সালফিউরিক অ্যাসিডের একটি অণুর আণবিক ভর 98, সোডিয়াম ক্লোরাইডের একটি অণুর আণবিক ভর 58.5। তাহলে তোমরা পারমাণবিক ভর জানা থাকলে সেখান থেকে কি করে আণবিক ভর বের করতে হয় সেটাও আজ শিখলে। আজ এ পর্যন্তই থাকবে, এর পরদিন পরের ক্লাসে।